হ্যাঁ ম্যাম, খুব ভয় লাগে। আমার খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগে তাই না? হ্যাঁ ম্যাম, খুব সুন্দর লাগে। আচ্ছা, আমি তোমাদের আজকে আমরা সবাই মিলে একটা কবিতা পড়বো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকা যাত্রা। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তো সবাই মোটামুটি চিনি তাই না? এর আগে আমরা কি কি পড়েছি ওনার? হ্যাঁ, ক্লাস 2-তে আমরা পড়েছি না তার লেখা সহজ পাঠ। আর কি পড়েছি বলতো? আর কি পড়েছি? ছুটি পড়েছি ম্যাম, ছুটি। হ্যাঁ, তার লেখা কিন্তু একটা গানও ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীতে, আগুনের পরশমণি। ম্যাম গানটা খুব ভালো হয়েছিল, আপনি কি শোনাবেন? একটু শোনান। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। ভালো লেগেছে? খুব সুন্দর ম্যাম, খুব ভালো লাগছে ম্যাম। পড়বো না, গান শুনবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কবিতাটা পড়ি, কিন্তু একটু গানের ছলেই পড়ি না? আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমরা তাহলে এবার পড়া শুরু করি। হ্যাঁ ম্যাম। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজেই লাগে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টি দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা। আমি মিছে বেড়াই না গো আর হাটে, আমি শুধু একটিবার 7 সমুদ্র 13 নদী পার। আচ্ছা, এই মাঝি মানে তো আমরা সবাই জানি, বলো, যে যারা নৌকা চালায় তাদেরকে আমরা কি বলি? মাঝি বলি। তাহলে মধুমাঝির ওই যে নৌকাখানা, মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে কোথায়? রাজগঞ্জের ঘাটে। সেটা কারোর কোনো কাজে লাগে না। তাই কবি বলছে, ওই নৌকাটি যদি কবিকে দেওয়া হয়, তাহলে কি করবে? 100টি দাঁড় আঁটবে। 100টি দাঁড় মানে, এই দাঁড় মানে কি? দাঁড় মানে যে দণ্ড, যেটা দ্বারা নৌকা চালানো হয়। পাল তুলে দিই 4টে 5টা 6টা। এই পাল মানে কি? না, পাল মানে কিন্তু তোমাদের কারো নামের পদবি নয়। এই পাল মানে হচ্ছে এক ধরনের ফেব্রিক বা পর্দা, যেটা নৌকার ওপর লাগানো থাকে, আর যার সাহায্যে নৌকাটি বায়ু কেটে কেটে বয়ে চলে। তাহলে পাল তুলে দিবে 4টে 5টা 6টা। কবি মিছে মিছে আর হাটে বাজারে নৌকাটি নিয়ে ঘুরে বেড়াবে না। তিনি কোথায় যাবে? তিনি যাবে 7 সমুদ্র 13 নদী পার করে উনি ঘুরে বেড়াবে। আজকে তাই এই পর্যন্ত থাকো, বাকিটুকু পরে ক্লাসে পড়বো আমরা। আবার ক্লাসে আসবেন ম্যাম, খুব ভালো লেগেছে। আচ্ছা, আবার আসো। তোমরা কিন্তু চুপচাপ বসবে, একদম দুষ্টুমি করবে না। পরে ক্লাসের জন্য তৈরি হও। ঠিক আছে ম্যাম। আচ্ছা, বলুন আপনি, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা। বাংলা। আমরা ভারতের মধ্যে আর কোথায় কোথায় বাংলা শুনতে পারবো? সরি স্যার, এই মুহূর্তে আমাকে পারবো না। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি বলুন? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি মাছরাঙা বা ধনেশ পাখি। অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা বলুন একটি করে। অনলাইন ক্লাসের সুবিধা হলো যেটা বাড়িতে বসেই সম্ভব হয়, মানে প্রতিষ্ঠানে না পৌঁছে বাড়ি থেকেই সম্ভব হয়। আর অসুবিধা বলতে, আমরা প্রতিষ্ঠানে গিয়ে যে শিক্ষাটা পাই সেটা বাড়িতে বসে ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে শেখা সম্ভব নয়। শিক্ষক মহাশয়ের সম্মুখীন হয়ে যে শিক্ষাটা পাই, সেটা বেশি শোভনীয় এবং বেশি সুন্দর। আর ঠিক আছে, এবার আপনি বলুন তো, ব্যাঙাচি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, আপনি পড়েছেন কাজী নজরুল ইসলামের কোনো কাব্যগ্রন্থ, কবিতা ভালোভাবে পড়েছেন? খুব ভালোভাবে পড়া হয়নি। আচ্ছা, আপনি উত্তর 24 পরগনা থেকে আসছেন। প্রথমে 24টি পরগনা বা যা প্রদেশ নিয়ে এই 24 পরগনা গঠন হয়েছিল। আপনার কি মনে আছে ওই 24টি পরগনার নামগুলো? না স্যার, মনে নেই।
আচ্ছা, আপনি বাংলা বাংলা নিয়ে পড়েছেন, তারপরে কি এখন কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত থাকা হয় না কি করেন বর্তমানে আপনি? বর্তমানে আমি পড়াশোনার সাথে যুক্ত 20-22 ছিলাম। বর্তমানে খুব সেভাবে যুক্ত নই আমি। উম, এখন বৈবাহিক কারণে কিছুদিন আমার বন্ধই রয়েছে। তাহলে আপনি কি ভাবছেন যে ওই বিবাহ বা বৈবাহিক সম্পর্কে পড়াশোনায় বাধা দান করে? বৈবাহিক কারণে সব সময় বা সবার ক্ষেত্রে বাধা দান করবে এটা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই বাধা দান করে। আচ্ছা, তো আপনি আপনি তো একজন শিক্ষিকা হবেন, দেখা গেল আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে পারমিশন দিল না, কিন্তু আপনার চাকরি করার প্রবল ইচ্ছা, আপনি কিভাবে মানিয়ে নেবেন? ইচ্ছে আছে বলে আবার নতুন করে শুরু করেছি। ইচ্ছে আছে বলে নতুন করে আবার আমি আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করেছি অনেক দিন বন্ধ থাকার পরে। আমার নিজের স্বপ্নকে প্রতিষ্ঠা করার জন্য এখন যে কোনো বাধা অতিক্রম করতে আমি রাজি আছি। আচ্ছা, ঠিক আছে। ধরুন আপনি পরিবেশ সম্পর্কে আপনি ক্লাস করাবেন, হ্যাঁ, তো বাস্তুতন্ত্রের আপনি ক্লাস করাবেন, ঠিক আছে। তো একটা বাচ্চাকে একদম সংক্ষেপের মধ্যে বলবেন, একটা বাচ্চাকে আমি প্রথম প্রাথমিক বাস্তুতন্ত্রের ধারণা দিতে গিয়ে আমি কোন জিনিসের উদাহরণ দিতে পারি? আচ্ছা, এখন দিতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম, আপনি বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, হ্যাঁ। আপনি বলুন বাংলা সাহিত্যের আদি কবি কে? এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, রূপশ্রী প্রকল্প নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। এটা কিভাবে দেওয়া হয়? রূপশ্রী প্রকল্প হচ্ছে 18 বছর পর মেয়েদের বিবাহের সময় এই প্রকল্পটি মূলত চালু মানে দেওয়া হয়। বিবাহের জন্য টাকাটা দেওয়া হয়। শুধু কি বিয়ের উদ্দেশ্যে দেওয়া হয় না অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে? বিয়ের উদ্দেশ্যেই দেওয়া হয়। বিয়ের উদ্দেশ্যে দেওয়া হয়। এর এর পেছনে কিন্তু একটা অন্য উদ্দেশ্য আছে, আপনি কি বলতে পারবেন সেই উদ্দেশ্যটা একটু? বিয়ের বৈবাহিক উদ্দেশ্য ছাড়া হ্যাঁ, অন্তর্নিহিত একটা উদ্দেশ্য আছে। এটা তো মূলত দরিদ্র মেয়েদের বা দরিদ্র পিতার মানে কন্যাদায়গ্রস্ত পিতাকে সাহায্য করার জন্যই মূলত রূপশ্রী প্রকল্প অনুদানটা দেওয়া হয়। এছাড়া সরি স্যার, আমার এটা জানা নেই। আর অন্য কোনো কারণ থাকে। আমি বাল্য বিবাহ রোধ করা যায়? হ্যাঁ, অবশ্যই বাল্য বিবাহ রোধ করা যায়। হ্যাঁ, বাল্য বিবাহ রোধ করা যায়, যেটা 18 বছর পূর্বে যেহেতু কোনো রকম বিবাহ দেওয়া উচিত নয়, যেটা গ্রামের দিকে হয়ে চলে আর কি এখনো পর্যন্ত, সেটা রোধ করার জন্যই মূলত 18 বছর পর বৈবাহিক বা বিবাহের জন্য এই অনুদানটা দেওয়া হয়। আমি ওটাই ধরে দেওয়ার চেষ্টা করছিলাম। কাকাবাবু চরিত্রটি কার লেখা? সরি, মনে হচ্ছে। ঠিক আছে, আমরা ইন্টারভিউ শেষ করছি, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। এবার আমরা আপনার ফিডব্যাক দেব, বলি একটু শুনবেন। প্রথমত আপনার ভুল ধরার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আপনার প্রশংসা করব। হ্যাঁ, প্রশংসার যোগ্য আপনি। ভুল ধরার থেকে এইটা মনে হয়েছে আমার কাছে গুরুত্বপূর্ণ যে আপনার কণ্ঠস্বর, তাতে গান বলুন বা আবৃত্তি, দুটোতেই আপনাকে আমরা 100-তে 100 দেব, আবৃত্তি এবং গানের ক্ষেত্রে। এবং যেটা প্রথমে শুরু করলেন, আপনার ভয়েস মডিউলেশন একদম গুড। যেটা আপনি উদাহরণগুলো সেট করছিলেন বাচ্চাদেরকে নিয়ে, তাদের সঙ্গে ইন্টারাকশন করছিলেন প্রাথমিকভাবে, খুবই সুন্দর হয়েছে। এগুলো নিয়ে কিছু বলার নেই। আপনি এরকমই যদি মেনটেন রাখেন, আপনার একদম আশা করছি আমরা আপনার সফলতাও কামনা করছি। আবৃত্তিটা আমি বলেই দিলাম যে খুবই নান্দনিক, যদিও আমরা আবৃত্তি আপনার মতো করতে পারি না, কিন্তু খুবই আমাদেরকে ভালো লেগেছে। যেটা এই স্যার আপনাদেরকে বললেন, হাজিকুল আলম স্যার বললেন যে আপনি বাংলা থেকে যেহেতু বলেছেন, আপনার বাংলা সাহিত্য বা বাংলার বিষয়ের প্রতি আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। বাংলা থেকে 2-3টে প্রশ্ন আপনাকে করা হয়েছে, এগুলো তথ্যভিত্তিক প্রশ্ন। যেহেতু আপনি অনেকদিন ডিটাচ থেকেছেন, আপনাকে কিন্তু সেগুলো একটু কালচার করতে হবে। একদমই তাই। আমার পড়াও হয়েছিল, আবার পরীক্ষা এলোমেলো হয়ে যাওয়াতে আবার অনেকটাই ঘাটতি হয়ে গেছে। আর 1 বছর আর পড়াশোনা হয় না কোনো রকম।
আর জেলা সম্পর্কে তথ্যগুলো একটু, জেলা আপনার আঞ্চলিক যে এলাকা, সেই ভৌগোলিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্বগুলো আপনি একটু দেখে নেবেন। আমাদের মঞ্জুরুল স্যার বলছেন। হ্যাঁ, আপনাকে প্রথমে বলি শুভকামনা জানাই। আপনি খুব সুন্দর আপনার উপস্থাপন করেছেন আজকে, খুব ভালো হয়েছে আপনার ইন্টারভিউ। তবে আপনাকে বলবো, আপনি পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষা বললেন, এটা আমরা কিন্তু আরো বাংলা ভাষা শুনতে পাই। ত্রিপুরাতে বাংলা ভাষা প্রচলন আছে। হ্যাঁ, এগুলো একদম বেসিক জিনিস, আপনাকে এটা কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। তো আপনি ওভারঅল ইন্টারভিউ খুব সুন্দর দিয়েছেন আমার তরফ থেকে, আর সেরকম কিছু বলার নেই। এবার হাজিকুল আলম স্যার আপনাকে বলছেন। ডেমো খুব ভালো হয়েছে, এবং আগে তো স্যার আপনার কথা বললেন যে কণ্ঠস্বর সত্যি অসাধারণ। আপনাকে বাংলা থেকে আমি কিছু প্রশ্ন করেছিলাম, যেগুলো সম্বন্ধে আপনার এতদিনের ডিটাচের জন্য এরকম হয়েছে। আশা করব আগামী দিনে যে ইন্টারভিউ, মক ইন্টারভিউ দিবেন, সেখানে আপনি সেই প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনাকে প্রশ্ন করেছিলাম বাংলা সাহিত্যের প্রথম কবি, সেটা হবে লুইপা, যিনি চর্যাপদ রচনা করেছিলেন। হ্যাঁ, তো ওভারঅল আপনার ভালো হয়েছে। আগামী দিনে আপনার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনার ইন্টারভিউটা এখানে শেষ করা হলো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।